আগের দিন আমরা প্লেন সম্বন্ধে করেছি যে তিনটে বিন্দু দিয়ে একটা প্লেনের সমীকরণ কি করে তৈরি করতে হয়, সমতলের সমীকরণ কি করে তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর তার সাথে আমরা আলোচনা করেছি যে চারটে বিন্দু একটি সমতলে থাকলে কি শর্ত হয় সেটাও কিন্তু আমরা ডিটেলে আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ছেদিতাংশ আকার। আমরা একটুখানি আমাদের স্ট্রেট লাইন সম্বন্ধে জেনে নিই, সেটা আমরা ক্লাস 11-এ শিখেছি যে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। সবার কোনো একটা সরল রেখা ধরা যাক একে এ বিন্দুতে ছেদ করলো, এক্স অ্যাক্সিস কে এ বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অ্যাক্সিস কে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ও এ এই ইউনিট কত হচ্ছে, এটা এ ইউনিট, আর ও বি হচ্ছে বি ইউনিট। তাহলে এই যে সরল রেখা আমাদের এ বি, তার ছেদিতাংশ আকার আমরা এরকম পেয়েছিলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, যেখানে এটা কেমন, এটা হচ্ছে মূলবিন্দু থেকে সরল রেখাটা যত দূরে ছেদ করেছে তার ডিসটেন্স, অর্থাৎ OA ইজ ইকুয়াল টু হচ্ছে a একক। আর বিটা কি, স্মল বিটা কি, সেটা হচ্ছে মূলবিন্দু থেকে সরল রেখাটা ওয়াই অ্যাক্সিস কে যে বিন্দুতে ছেদ করে সেখানে ক্যাপিটাল বি, সেটার দূরত্ব হচ্ছে আমাদের বি ইউনিট, ঠিক আছে। এটা আমরা পেয়েছিলাম। তো যেখানে এ বি আমাদের সবগুলো বাস্তব সংখ্যা এবং শূন্য তো নয়, বুঝতেই পারছি। ধনাত্মক হলে কোন দিকে হয়, ঋণাত্মক হলে কোন দিকে হয়, সেটা কিন্তু আমরা ডিটেলে বুঝতে পেরেছিলাম। এইবার আমরা যেহেতু এখানে প্লেন করছি, তাহলে দেখো যে একটি প্লেন যদি এক্স অক্ষকে ছেদ করে মূল বিন্দু থেকে এ একক দূরত্বে, ঠিক আছে, ওয়াই অক্ষকে ছেদ করে মূল বিন্দু থেকে বি একক দূরত্বে এবং সি জেড অক্ষকে ছেদ করে মূল বিন্দু থেকে সি একক দূরত্বে, তাহলে সেই প্লেনের সমীকরণ আমরা করে দেখাবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে অবশ্যই এ বি সি নট ইকুয়াল টু 0 হবে। তো আমরা ছবিটা একটু প্রথমে আঁকি। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, আমরা আঁকছি এখানে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, সব ধনাত্মক গুলো নিয়েই কাজ করছি, জেড অ্যাক্সিস। একটা প্লেন আমরা আঁকছি এখানে, এই প্লেনটা ধরা যাক এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, আর জেড অক্ষকে হচ্ছে সি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুটার কোঅর্ডিনেট হচ্ছে a, 0, 0, বি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 0, b, 0, আর সি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 0, 0, c। এটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্লেনের সমীকরণ হয়ে যাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। তেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি যে একটি প্লেন এক্স অক্ষকে ছেদ করেছে 2, 0, 0 বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করেছে 0, 3, 0 বিন্দুতে এবং জেড অক্ষকে ছেদ করেছে 0, 0, 4 বিন্দুতে, ঠিক আছে। তাহলে আমাদের প্লেনের সমীকরণ হয়ে যাবে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 প্লাস জেড বাই 4 ইজ ইকুয়াল টু 1। এইরকম হচ্ছে। তো এবার এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। যেখানে এখান থেকে ও এ এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এ ইউনিট, ও বিটা হচ্ছে বি ইউনিট, আর ও সিটা হচ্ছে সি ইউনিট, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের প্লেনের একটা যে কোনো নরমাল ইকুয়েশন কিরকম দেখতে,
সেটা হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c d সমস্ত হচ্ছে রিয়েল নাম্বারস, ওকে, আর a b c d সমস্ত কিন্তু একসাথে শূন্য নয়, এটা আমরা জানি। তো তাহলে যদি আমাদের মূল বিন্দু থেকে a একক দূরত্বে ছেদ করে, তাহলে সেই বিন্দুটা কত হবে? সেই বিন্দুটা হয়ে যাবে a, 0, 0। যদি y অক্ষকে মূল বিন্দু থেকে b একক দূরত্বে কাট করে, তাহলে ওই প্লেনটা y অ্যাক্সিস কে কোন বিন্দুতে ছেদ করবে? আমরা নিয়ে নিতে পারি 0, b, 0, এনি কোনো সন্দেহ নেই। আর এই প্লেনটা z অ্যাক্সিস কে যদি মূলবিন্দু থেকে c একক দূরে ছেদ করে, তাহলে c বিন্দুটা স্থানাঙ্ক হবে 0, 0, c। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইবার এই যে বিন্দুটা সেটা এই প্লেনের উপরে থাকবে অবশ্যই, তাহলে আমরা বসাতে পারবো a ইন্টু 0, এখান থেকে a ইন্টু স্মল a, b ইন্টু 0, c ইন্টু 0 প্লাস d ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? আমরা এখান থেকে a এর মান পেয়ে যাব d বাই মাইনাস a। এটা হচ্ছে 2 নম্বর দিয়ে রেখে দিচ্ছি, ক্যাপিটাল a এর মান কত পেয়ে যাচ্ছি? মাইনাস d বাই a, ওকে, তাহলে মাইনাস d বাই a। আবার দেখো এই যে বিন্দুটা সেটাও কিন্তু এই প্লেনের উপরে অবস্থান করবে, তাহলে একে স্যাটিসফাই করবে। তাহলে আমরা x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় b বসাবো, z এর জায়গায় 0 বসাবো, d ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের b প্লাস d ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমাদের ক্যাপিটাল B হয়ে যাচ্ছে মাইনাস d বাই b। এটা হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর, ওকে, এনি কোনো সন্দেহ নেই। আবার একই রকম ভাবে c বিন্দুটা এর উপরে অবস্থান করবে, তাহলে কি দাঁড়াচ্ছে? a ইন্টু 0, ঠিক আছে, এখান থেকে কত হয়ে যাচ্ছে? b ইন্টু 0, আর z এর জায়গায় কত বসবে? c বসবে, d ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে ক্যাপিটাল C এর মান আমরা পেয়ে যাব মাইনাস d বাই স্মল c। এইটা হয়ে যাবে আমাদের নাম্বার 4, ওকে। তাহলে এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই যে প্রথম যে সমীকরণটা রয়েছে সেটার জায়গায় আমরা এই মানগুলোকে বসিয়ে দেবো। এর জায়গায় কত বসাবো? মাইনাস d বাই a। b এর জায়গায় বসাবো মাইনাস d বাই b। c এর জায়গায় বসাবো মাইনাস d বাই c প্লাস d ইজ ইকুয়াল টু 0, ওকে, বুঝতে পারছি সবাই? তাহলে এখান থেকে আমাদের কত হয়ে যাবে? d টা ক্যান্সেল হয়ে যাবে, d বাই a, পরের লাইনে করছি d বাই c, ঠিক আছে। এখান থেকে পেয়ে যাব ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে যাচ্ছি d হয়ে যাচ্ছে और 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1, ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 1 বাই a, 1 বাই b, 1 বাই a শূন্য হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে আমাদের এর জায়গায় আমরা d মাইনাস d বাই a এখান থেকে বসিয়ে দিতে পারি। তো এখান থেকে যে x টা রয়েছে, সরি আমরা x টা লিখতে ভুলে গেছি, x, এখানে y, এখানে z রয়েছে, এখানেও আমরা x থাকবে, y থাকবে, z থাকবে, x, y আর z থাকবে, এটা আমরা বসাতে ভুলে গেছিলাম। তাহলে আমাদের এইটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন, x বাই a, y বাই b প্লাস z বাই c ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের প্লেনার ইকুয়েশন। কোথা থেকে পেলাম? এখান থেকে সরাসরি পেলাম। e এর জায়গায় আমরা কত বসিয়ে দিয়েছিলাম? মাইনাস d বাই a, b এর জায়গায় বসিয়েছিলাম মাইনাস d বাই b, c এর জায়গায় মাইনাস d বাই c। তো এইটা আমাদের অবস্থা। তো তাহলে এবার যদি একটা অঙ্ক প্রশ্ন করা হয়, যেটা তোমাদের একটা প্লেন দেওয়া রয়েছে, যে প্লেনটা মনে করা যাক আমাদের, মনে করা যায় এরকম 2x প্লাস 3y প্লাস 4z প্লাস ধরা যাক মাইনাস, বা যেখানে ইজ ইকুয়াল টু মাইনাস ধরা যাক 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ছেদিতাংশ আকারে আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 12 দুই থাকে মাইনাস 12 করে নিলাম, তাহলে এখান থেকে 12 দিয়ে ভাগ করলে 6 মাইনাস 6 y বাই মাইনাস 4
z/-3 = 1 হয়ে যাবে। কোনো সন্দেহ নেই, সব ঠিক আছে এই অবধি। তো তাহলে এখান থেকে আমাদের ভালো করে বুঝে না, 2x/-2 যদি অসুবিধা হয় আমরা এরকম ভাবে বুঝে দিতে পারি, 2x/-12, 3y/-12, 4z/-12। এত সোজা বলে আমি আর বলিনি, তাহলে এখান থেকে এটা দাঁড়াচ্ছে। তো তাহলে আমরা বলবো যে এই যে প্লেনটাকে আমরা যে প্রদত্ত প্লেনটা দিয়ে দিয়েছি এটাকে ছেদিতাংশ আকারে লেখা হয়েছে, তাহলে এটা এক্স অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করবে? the given plane intersect x axis at কোন পয়েন্ট? -6,0,0। এর মান হচ্ছে -6। y অ্যাক্সিস কে কোথায় ছেদ করবে? 0,-40। আর z অ্যাক্সিস কে কোথায় ছেদ করবে? এটা হয়ে যাবে 0,0,-3। ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম আমাদের প্লেনটা বিভিন্ন রকম দিতে পারে, যেরকম প্লেন তোমাকে দেবে সেরকম। যদি আমাদের কোনো জায়গায় প্লেনটা এখানে -4z থাকে, তাহলে এটা এখানটা +4 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে y এ কোথায় ছেদ করবে? +4। ঠিক আছে, এটা -6 মানে এটা উল্টো দিকে যাবে। -6 মানে এটা যদি উল্টো দিক করে দেওয়া হয় তাহলে এই দিকে ছেদ করবে। আমরা যদি এই ছবিটাই যদি আবার আঁকতে চাই, আমরা যদি দেখাতে হয় প্লেনটাকে এইভাবে, তাহলে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। কোথায় ছেদ করেছে? এটা কি -6, তাহলে পিছন দিকে যাবে, x অ্যাক্সিসের পিছন দিকে। এটা -6, 0, 0 এখানে হবে। আচ্ছা 0, 4 মানে এখান থেকে y এর দিকেই যাবে, 4 এরকম জায়গায় যাবে। আর z এর জায়গায় যাবে, তাহলে মানে উল্টো দিকে, -0, 0, -3। ঠিক আছে, তাহলে এই যে যুক্ত করলে আমাদের যেটা হয়ে যাবে, এই প্লেনটাই কিন্তু আমাদের এই প্রদত্ত প্লেনটা হয়েছে। তাহলে এরকম ধরনের বিভিন্ন অঙ্ক আমাদের দেওয়া হতে পারে। তো আমরা আসলে এটা বুঝতে পারলাম ছেদিতাংশ আকার বা ইন্টারসেক্ট ফর্ম। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। এমনি আমাদের বিশদ বিভিন্ন অঙ্ক আমরা আরো করব, পরপর আমরা আসছি। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের অবিলম্ব আকার বা নরমাল ফর্ম। এটা নিয়ে কিন্তু আমাদের প্রচন্ড কাজকর্ম আছে, সেটা আমরা একটু বুঝে নিই। আমরা নরমাল ফর্ম আমাদের যখন 2 ডাইমেনশনাল আমরা যখন স্ট্রেট লাইন শিখেছিলাম ক্লাস 11-এ, তখনও কিন্তু নরমাল ফর্ম আমরা শিখেছি, সবাই আশা করি মনে রাখতে পেরেছ। এইবার নরমাল ফর্মে যেটা হয় সেটা হচ্ছে মূল বিন্দু লাগে 0,0,0। এখান থেকে এর উপরে, ঠিক আছে, এর উপরে ডিসটেন্স হচ্ছে আমাদের লম্ব আঁকা হয়েছে, প্লেনের উপরে লম্ব আঁকা হয়েছে। এই লম্বটা ধরা যাক t বিন্দু। এই যে লম্বটা দেওয়া রয়েছে এটা ডিসটেন্স হচ্ছে d ইউনিট। ঠিক আছে, এই যে পারপেন্ডিকুলারটা, the perpendicular OT, T is the point on the plane, given plane, and O is the origin, and the distance, perpendicular distance from the point O on the plane is equal to d unit, and also given that the direction cosine of the line OT, এই লাইনটা হচ্ছে ডিরেকশন কোসাইন কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে L in n দেওয়া রয়েছে, ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে L in n। তাহলে আমাদের বের করতে হবে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই যে প্লেনটা তার ইকুয়েশন হবে হচ্ছে Lx plus My plus Nz is equal to P। এটা যদি P ধরি তো P, D ধরি তো D, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে। তো আমরা আরেকবার বলে নিচ্ছি সেটা বিষয়টা কি, সেটা হচ্ছে অরিজিন থেকে প্লেনের উপরে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, অরিজিন থেকে কোন একটি প্লেনের উপরে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়, আবার যদি ছবিটা আমরা এইভাবে আঁকতে পারি, এইটা হচ্ছে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ও, একটা প্লেন আছে ধরা যাক কোথাও, এরকম প্লেন রয়েছে, এই অরিজিন থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স, একদম লম্ব দূরত্ব প্লেনের উপরে, সেটা হচ্ছে আমাদের পি ইউনিট। এটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার টি, লম্ব। আর এই যে লাইনটা ওর, তার ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন। তাহলে আমাদের
ইকুয়েশন অফ দ্য প্লেন হয়ে যাবে lx প্লাস my প্লাস mz ইজ ইকুয়াল টু p। এইবার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আমাদের আছে, তাহলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার টিটাকে আমরা ধরে নিচ্ছি x0 y0 z0, যা কিছু একটা নিতে পারি তোমাদের মনে মতো, যা খুশি। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য টি বা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, from origin on the plane is x0 y0 z0। ওকে, এইটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে আমরা বুঝতে পারবো যে ডিরেকশন রেশিও অফ ওটি কত হয়ে যাবে। ডিরেকশন রেশিও কত হয়, x0 মাইনাস 0 y0 মাইনাস 0 z0 মাইনাস 0, সুতরাং হয়ে যাবে x0 y0 z0। এটা হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও, ঠিক আছে। অ্যান্ড অলসো ডিরেকশন কোসাইন অফ, এটা আমাদের দেওয়াই রয়েছে, ডিরেকশন কোসাইন l m n। তাহলে আমরা বলতে পারবো ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও কি হবে সবসময়, মানে এদের যে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও এদের যে অনুপাতটা সবসময় সেমই হবে, সবসময় তাই হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x0 বাই l ইজ ইকুয়াল টু y0 বাই m ইজ ইকুয়াল টু z0 বাই m। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এদের ডিরেকশন রেশিও বের করে কোসাইন বের করে নিতে পারি, সের সঙ্গে অনুপাতটা তাহলে সেমই হবে, কোনো অসুবিধা নেই। এইবার এটা মানে হচ্ছে আমরা করতে পারি কি, x0 সংযোজন প্রক্রিয়া আমরা আগেও শিখেছি z0 স্কয়ার, এখান থেকে কত হয়ে যাচ্ছে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা কিন্তু আমরা আগেও অনেকবার করেছি, ঠিক আছে। আমরা কিন্তু এটাকে নিয়ে কিন্তু আগে অনেকবার করেছি। তো এটা হচ্ছে আমাদের x0 বাই l, y0 বাই m, z0 বাই n অনুপাত সমান। আর এটাকে আমরা কি বলতে পারি, সংযোজন স্কয়ার দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে। তো ডিভাইডেড বাই রুট ওভার অফ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এইটা মানে কি, অরিজিন থেকে এইটা ডিসটেন্সটাই হচ্ছে p। দেখো আমি ভুল বললাম কিনা, অরিজিন থেকে এটার ডিসটেন্স কত হয়ে যায়, মানে এই দুটো বিন্দুর ডিসটেন্স ওটি, এটার ডিসটেন্সটা কত হয়ে যায়, এটা হচ্ছে আমাদের রুট ওভার অফ x0 মাইনাস 0 স্কয়ার প্লাস y0 মাইনাস 0 স্কয়ার প্লাস z0 মাইনাস 0 স্কয়ার ইউনিট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x0 স্কয়ার প্লাস y0 স্কয়ার প্লাস z0 স্কয়ার। এটাই তো আমাদের p বলেই তো দিয়েছে, p ইউনিট লম্ব দূরত্ব p। আর এখান থেকে কি হয়, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার কত হয়ে যায় 1 হয়, কারণ ডিরেকশন কোসাইন দিয়ে স্কয়ার করে যোগ করলে সেটা সব সময় কি হয়ে যায়, সেটা 1 হয়ে যায়। তাহলে এটা আমাদের তলায় 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, আমরা পেতে পারি x0 ইজ ইকুয়াল টু lp, y0 পেতে পারি হচ্ছে mp, আর z0 আমরা পেতে পারি হচ্ছে mp। ওকে, তাহলে এইটা অবধি আমাদের পাওয়া গেল। এবার আমাদের যেটা কথা সেটা হচ্ছে এই যে আমাদের আসল যেটা বের করতে হবে, যে সরল মানে এই যে প্লেন সেটার ইকুয়েশন বের করতে হবে। তাহলে এই প্লেনের উপরে যে কোনো একটা বিন্দু আমাদের কিরকম নিতে পারি, ধরা যাক এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল পয়েন্ট নিতেই হবে আমাদের। এখানে আমাদের অন্য কোনো পয়েন্ট নিলেও হবে, সেখানে আমরা পরে গিয়ে এক্স ওয়াই জেডে আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো সরাসরি এটা না করে আমরা যদি এখান থেকে একটা অন্য পয়েন্ট নিই, ধরা যাক এখানে একটা পয়েন্ট নিয়ে নাও, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ই এফ জি যে কোনো পছন্দ মতো পয়েন্ট নিতে পারি। সেটাকে আমরা আবার দরকার নেই, আমরা সরাসরি এক্স ওয়াই জেড করে নিতে পারি, সেটা আমাদের কোনো আপত্তি নেই, সরাসরি করে নিতে পারি। তাহলে এই যে দুটো পয়েন্ট, এদের ডিরেকশন রেশিও কত হবে, ডিরেকশন রেশিও অফ, এটাকে মনে করা যাক কি পয়েন্ট, মনে করা যাক এটা এর মধ্যে পি পয়েন্ট, ক্যাপিটাল পি পয়েন্ট। তাহলে ডিরেকশন রেশিও অফ পিটি কত বলতে পারবো, x মাইনাস x0, y মাইনাস y0, z মাইনাস z0, ঠিক আছে। আর ডিরেকশন রেশিও অফ
ওটি কত হবে সেটা আমাদের তো আগেই বলা হয়েছে, x0 y0 z0। তাহলে এই যে লাইন টিপি যে লাইনটা রয়েছে সেই টিপি লাইনটা কিরকম বলতো? টিপি লাইনটা পারপেন্ডিকুলার। এই টিপি যে লাইন সেগমেন্টটা সেটা কার উপর পারপেন্ডিকুলার? ওটির উপরে পারপেন্ডিকুলার হবে। তার কারণ কি? এই প্লেনের উপর, এটা যেহেতু প্লেনের উপরে লম্ব, মানে এরকম যদি লাইন হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এই প্লেনের উপরে যে কোনো লাইনই তুমি নাও না কেন, এখানে যদি তুমি এক্স ওয়াই জেড বিন্দু নাও আর এখান থেকে যদি x0 y0 z0 বিন্দু নাও, তাহলে এটা যুক্ত করলে কিন্তু সেটাও কিন্তু আমাদের এই যে লাইন, যে ওটি যে লাইন তার উপরে লম্ব হবে। যদি এখানে বিন্দুটা যদি এক্স ওয়াই জেড এখানেও দেওয়া থাকে, তাও তুমি যদি এটা যুক্ত করো, তাহলে এই যে লাইনটা পাবে সেটাও কিন্তু আমাদের এই ওটির উপরেই লম্ব হবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো যে ডিরেকশন রেশিও এই দুটোর গুণফল x মাইনাস x0 ইন্টু x0 y মাইনাস y0 ইন্টু y0 আর z মাইনাস z0 ইন্টু z0, এটা 0 হবে। ডিরেকশন রেশিও দের গুণফলটা 0 হয়, সেটা আমরা আগেও শিখেছি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? x ইন্টু x0 y ইন্টু y0। আচ্ছা, এখানে আমরা x0 এর জায়গায় কত লিখতে পারি? x0 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে lp ইন্টু lp y মাইনাস mp ইন্টু mp আর z মাইনাস কত লিখতে পারি? mp ইন্টু mp ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? xlp, ঠিক আছে? এখান থেকে p যদি কমন নিই তাহলে কত হয়ে যাবে? lx, ওকে। এখান থেকে হয়ে যাবে হচ্ছে my, এখান থেকে হয়ে যাবে mz আর ইজ ইকুয়াল টু দিয়ে কত হয়ে যাবে? এদিকে চলে আসলে l স্কয়ার p স্কয়ার m স্কয়ার p স্কয়ার n স্কয়ার p স্কয়ার, এরকম হবে। তাহলে এখান থেকে আমাদের যদি p যেমন আছে lx প্লাস my প্লাস mz, এখান থেকে যদি p স্কয়ার কমন নেওয়া হয়, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার হয়ে যাচ্ছে। একটা p এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে lx প্লাস my প্লাস mz হবে। একটা p কেটে গেলে p, আর এটা মানে তো 1। দিস ইজ দ্য ইকুয়েশন, the normal form, ঠিক of the plane in the normal form। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের কি কি পেতে হবে, যে অরিজিন থেকে প্লেনের উপরে লম্ব দূরত্বটা কিন্তু এরকম ভাবে আকারে করলেই কিন্তু আমরা সরাসরি লম্ব দূরত্বটা পেয়ে যাব। প্লেনের ইকুয়েশনটাকে যদি আমরা এই ফর্মে আনি, আর এখান থেকে lmn হচ্ছে আমাদের এই প্লেনের ডিরেকশন কোসাইন। তো আমাদের যে প্লেনের সাধারণ ইকুয়েশনটা পেয়েছিলাম ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0, এটার সঙ্গে আমরা এইটাকে 1 নম্বর দিই, এটার সঙ্গে 2 নম্বরটাকে একটুখানি ট্যালি করি, অর্থাৎ এটার সঙ্গে এটাকে 2 নম্বর দিচ্ছি। এই দুটো কি জিনিসটাকে আমরা একটুখানি কম্পেয়ার করি, তাহলেই বুঝতে পারবো বিষয়টা কি। এখান থেকে কি বুঝতে পেরেছি? এলিমেন্টটা হচ্ছে প্লেনের উপরে যে লম্ব তার ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন অফ the normal of the plane। এটা কত হয়ে যাবে? lmn, ঠিক আছে? ডিরেকশন কোসাইন হচ্ছে আমাদের এই লম্ব যে রয়েছে প্লেনের উপরে যে লম্বটা, তাদের ডিরেকশন কোসাইন হচ্ছে lmn। এ নিয়ে কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছি? কারণ আমাদের দেওয়াই ছিল যে ওর থেকে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, সেটা আমরা করে দিয়েছি। আর আমাদের যে এই যে প্লেনটা রয়েছে সেই প্লেনের উপরে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার t, ঠিক আছে? আর এই যে লাইন ও আর টি, মানে এই যে লম্বটা, তার ডিরেকশন কোসাইন হচ্ছে lmn, ঠিক আছে? এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি এটা থেকে। সেরকম ভাবে যদি আমরা এটাকে সাজিয়ে নিই কোনো একটা প্লেনকে, যে lx প্লাস my প্লাস mz ইজ ইকুয়াল টু p, এভাবে সাজিয়ে নিই, তাহলে lmn এটা হয়ে যাবে আমাদের ডিরেকশন কোসাইন অফ দ্য নরমাল, মানে এর উপরে পারপেন্ডিকুলার লাইনের, আর এদিকটা হয়ে যাবে পিটা হচ্ছে অরিজিন থেকে সেই প্লেনের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এবার এটা তো সেরকম ছিল না, এটা একটা ax প্লাস by প্লাস az ইজ ইকুয়াল টু মাইনাস d, এটা সাধারণ ছিল।
এখানে কিন্তু এটা থেকে আমরা কখনোই বলিনি যে এ বি সি এইগুলো হচ্ছে সমস্ত ডিরেকশন কোসাইন অফ দ্য নর্মাল, এরকম কিন্তু আমাদের বলা হয়নি। প্রথমেই যখন লেখা হয় তাহলে কি বলা হয়েছিল, এ বি সি ডি হচ্ছে রিয়েল নাম্বারস, ঠিক আছে, কিন্তু সবগুলো একসাথে জিরো নয়, এটা আমরা বলা হয়েছিল প্লেনের যখন একদম প্রথমে আমরা ইকুয়েশনটা তৈরি করেছিলাম। তো তাহলে এটার সঙ্গে যদি ট্যালি করা হয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এল এনটা এখানকার হচ্ছে নরমালের ডিরেকশন কোসাইন, তাহলে এবিসি টা এখানে কি বলতে পারবো, একই রকম তো দেখতে, এটা বলতে পারবো ডিরেকশন রেশিওস অফ দ্য নরমাল টু দ্য প্লেন। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি কোনো একটা প্লেন সরাসরি দিয়ে দেওয়া থাকে তাহলে এখান থেকে সোজাসুজি এবিসি কে দেখে বলতে পারবো যে তার উপর যে নরমালটা রয়েছে সে নরমালের ডিরেকশন রেশিও, কোসাইন নয় কিন্তু ডিরেকশন রেশিও, ওটাকে ডিরেকশন কোসাইনে যদি কনভার্ট করা হয় তখন আলাদা ব্যাপার। ঠিক আছে, যদি একটা প্লেন দেওয়া থাকে 2x + 3y + 5z + 2 = 0 যদি দেওয়া থাকে তাহলে 2, 3, 5 আমরা কি বলতে পারবো, ডিরেকশন রেশিওস অফ দ্য নরমাল টু দ্য প্লেন। ঠিক আছে, একটা প্লেনের অসংখ্য নরমাল হয়, এর প্রত্যেকটা নরমাল কিরকম হয়, পরস্পর প্যারালাল হয়, পরস্পর সমান্তরাল হবে, প্রত্যেকটা অসংখ্য, একটা প্লেনের অসংখ্য নরমাল থাকে, প্রত্যেকটা তাহলে কেমন হবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দ্যাট ইজ দ্য অল দ্য নরমাল আর প্যারালাল টু ইচ আদার। দেয়ারফর এই যে প্রত্যেকটা নরমাল আছে তাদের ডিরেকশন রেশিও কিন্তু 2, 3, 5 হয়ে যাবে। এবার কথা হচ্ছে তাহলে আমরা কি করে একটা যে কোনো যদি প্লেনকে দিয়ে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি করে আমরা সেখান থেকে এটাকে নরমাল ফর্মে কনভার্ট করব। ধরা যাক ax + by + cz + d = 0, এটাকে আমরা নরমাল ফর্মে কি করে কনভার্ট করব, মানে এটাকে আমরা কনভার্ট করব কিভাবে, lx + my + mz = p, এই ফর্মে। ওকে, মাথায় রাখতে হবে l m n হচ্ছে নরমালের ডিরেকশন কোসাইন আর p হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য প্লেন। তো তাহলে a b c টা কি ডিরেকশন রেশিও কারা, a, b, c ডিরেকশন রেশিও, তাহলে ডিরেকশন কোসাইন কি করে হবে, a বাই √a² + b² + c², এটা কি হবে আমরা সব শিখেছি এগুলো, b² c² আর c ডিভাইডেড বাই কি হবে a² + b² + c²। ওকে, এটা হচ্ছে ডিরেকশন কোসাইন, তাহলে এইগুলোই হচ্ছে এলিমেন্ট। তাহলে ডিরেকশন রেশিও দেওয়া ছিল, ডিরেকশন কোসাইনে যখন চলে যাব তখনই হয়ে যাবে আমাদের এলিমেন্ট। তাহলে এইটাকে আমরা লিখবো, তাহলে এটাকে আমাদের ডিরেকশন যদি কোসাইন প্রমাণ বের করতে হয় তাহলে প্রথমে সবকটাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, √a² + b² + c²। ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে √a² + b² + c² * y, এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, c বাই √a² + b² + c² * z, আর এটাকেও ভাগ করতে হবে একই রকম ভাবে a² + b² + c²। মোট কথা আমাদের ডিভাইডিং কি করতে হবে, ডিভাইডেড বাই √a² + b² + c², অর্থাৎ এই যে a b c তিনটে কোএফিসিয়েন্ট দেওয়া রয়েছে তাদের স্কোয়ার করে, যোগ করে, রুট করে তা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে আমাদের পরিষ্কার কথা। তাহলে এটা হয়ে গেল, তাহলে এখান থেকে পরিষ্কার করে কি বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের lx my mz, আর এইটা হচ্ছে আমাদের -d √a² + b² + c²। এবার কথা হচ্ছে যে ডান দিকটা সবসময় কি হবে, p হবে, ডান দিকটা সবসময় কি হবে, d হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে, তাহলে ডান দিকটা সবসময় পজিটিভ রাখতে হবে, এই দিকটা সবসময় পজিটিভ রাখতে হবে। তাহলে d যদি পজিটিভ হয়, সাপোজ d যদি পজিটিভ হয় আমাদের, তাহলে এটা এভাবে লিখতে হবে √a/a² + b² + c²। ওকে, এখান থেকে x - b/√a² + b² + c², y
minus c by root over of a square plus b square plus c square is equal to d by root over of a square plus b square plus c। ডান দিকটা পজিটিভ হয়ে গেল। মোট কথা ডান দিক পজিটিভ করতে হবে। এটা যদি এই দিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হয়, যদি এদিকটা পজিটিভ থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, আর যদি এদিকটা নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ দিয়ে গুণ করে পজিটিভ আনতে হবে, আর যদি পজিটিভ থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। তাহলে এখান থেকে এটাই হচ্ছে আমাদের নরমাল ফর্ম। এখান থেকে আমরা ডিরেকশন কোসাইন গুলো পেয়ে যেতে পারবো, এখানকার ডিরেকশন কোসাইন গুলো পেয়ে যেতে পারবো, আর আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়ে যাবে ডি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিলে আমাদের বোঝা যাবে। আমরা একটা জাস্ট একটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। 2x plus 3y plus 5z minus 3 is equal to 0। তাহলে প্রথম এটাকে তো সাধারণভাবে নেই, তাহলে এটা কত দিয়ে ভাগ করতে হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই যে কোএফিসিয়েন্ট এতে স্কোয়ার করলাম, তাহলে কত হলো? 4 প্লাস 9 প্লাস 25। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 25, 35, 34, 37, 38, এরকম 38, তাই তো? তাহলে 25, তাহলে এখান থেকে হচ্ছে 34, 38। তাহলে আমরা করবো কি? 2x by root over 38, 3y by root over 38, 5z by root over 38, এটা ওদিকে 3 দিয়ে নিয়ে যাব, 3 by root over of 38। তাহলে আমাদের ডিরেকশন রেশিও, সরি ডিরেকশন কোসাইন অফ দ্য গিভেন প্লেন কত হয়ে যাবে? 2 by root over 38, 3 by root over 38, 5 by root over 38। আর perpendicular distance from the origin কত হয়ে যাবে? ডান দিকটা হয়ে যাবে over 38 ইউনিট। ওকে, এবার যদি প্লেনটা আরেকটু অন্যরকম দেওয়া হয়, যদি মনে করো 2x plus 3y plus 5z plus 3 is equal to দেওয়া হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ওদিকে নিয়ে গেলে 2 by root 38x, 3 by root 38y, 5 by root over 38z is equal to minus 3 by root over of 38। তাহলে ডান দিকটা নেগেটিভ এসে যাচ্ছে, আমরা বলেছিলাম ডান দিকটা নেগেটিভ আসা চলবে না, তাহলে পজিটিভ করতে হলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, minus 3 by root over 38 minus 5 by root over 38z is equal to 3 by root over 38। তাহলে ডিরেকশন কোসাইন কি হয়ে গেল এখান থেকে? minus 2 by root over 38 minus 3 by root over 38 minus 5 by root over 38। আর পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন কত হয়ে গেল আমাদের? 3 by root over 38 ইউনিট। সব সময় আমাদের lx plus my plus nz is equal to p এই ফর্মে ফেলতে হবে, ঠিক আছে? তার নিয়মটা কি? সব সময় ডিরেকশন রেশিওকে থেকে ডিরেকশন কোসাইন, এখান থেকে যখনই দেখতে পাবো তাহলে 2, 3, 5 হচ্ছে ডিরেকশন রেশিও, সেখান থেকে কোসাইনে কিন্তু করে ফেলতে হবে। 2, 3, 5 টা ডিরেকশন রেশিও কার, এর উপরে যে পারপেন্ডিকুলারটা রয়েছে, পারপেন্ডিকুলার এই নরমাল এই প্লেনের উপরে সে পারপেন্ডিকুলারের ডিরেকশন রেশিও। তো এই অবধি আমাদের মোটামুটি আজকে শিখে ফেললাম। আমাদের আপাতত আমাদের যেগুলো দরকার সেটা শিখেছি আমরা। ভেক্টর ইকুয়েশন এখনো আসেনি, ভেক্টর ইকুয়েশনে আমরা আবার আসবো। তাহলে প্লেনের যাবতীয় আমাদের কার্টেসিয়ানে কিভাবে করতে হয় আমরা মোটামুটি ডিটেইলে সবটাই বলে দিয়েছি। আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা আবার পরবর্তী ভিডিওতে আরো বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব।